ভোরের ঠান্ডা বাতাস নিঃশব্দে বারান্দার কাচের দরজা ভেদ করে ঘরে প্রবেশ করে। সঙ্গে নিয়ে আসে সাগরের লবণ মিশ্রিত এক ধরনের স্নিগ্ধ শীতলতা। হালকা পর্দাগুলো বাতাসের দোলায় মৃদু উঠতে থাকে, যেন কোনো অদৃশ্য সুরে ধীরে ধীরে দুলছে। ইচ্ছে গুটিসুটি মেরে শুয়ে গভীর ঘুমে হঠাৎই শীতল বাতাসের স্পর্শে একটু নড়ে ওঠে। ঠান্ডা লাগায় চোখ বন্ধ রেখে গায়ের চাদরটা আরো ভালো করে জড়িয়ে নেয়, যেন উষ্ণতার একমাত্র আশ্রয় সেটাই। বাইরে থেকে আসা হালকা আলো তার মুখে মিশে এক অপার্থিব শোভা তৈরি করে। তবে ঘুমের গভীরতা এতটাই মায়াবী যে সে জাগতে চায় না। চোখের পাপড়ি কাঁপে একবার, তারপর আবারও গভীর স্বপ্নের দেশে হারিয়ে যায় ইচ্ছে। ফোনের টোন একটার পর একটা বেজে চলেছে। ঈশিতা অগোচরে ঘুমের ঘোরে একটু নড়ে, তারপর ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ফোনের স্ক্রিনে তাহসিনের নাম জলজল করছে। বুঝতে দেরি হয় না, তারা বের হবে এখনই। সূর্য ওঠা দেখবে একসঙ্গে। হঠাৎই ঘড়ির দিকে তাকিয়ে ঈশিতা একটু চমকে ওঠে। বাইরে ভোরের আবছা আলো স্পষ্ট হয়ে উঠছে। সময় হয়েছে উঠে পড়ার। ঈশিতা তাড়াতাড়ি ফোন রিসিভ করে শুধু বলে, আমরা উঠছি, একটু অপেক্ষা করো। তারপর পাশ ফিরে গভীর ঘুমে মগ্ন ইচ্ছেকে দেখে এক ঝাঁকুনি দেয়। ইচ্ছে, ওঠ, সূর্য ওঠা দেখতে যাব, তাড়াতাড়ি কর। ইচ্ছে প্রথমে কিছু না বুঝেই চাদরের ভেতরে মুখ গুজে আরেকটু গুটিয়ে নিতে চায়, কিন্তু ঈশিতা তাকে ছাড়ার পাত্র নয়। আরেকবার ডেকে ওঠে, শোন, দেরি করলে ওরা চলে যাবে, তাহলে কিন্তু তুই মিস করবি। ঘুম জড়ানো কণ্ঠে ইচ্ছে অস্পষ্টভাবে বলে, আর একটু পরে গেলে হয় না? না, একদম হয় না, এখনই উঠে পড়, বলে ঈশিতা চাদর টেনে সরিয়ে দেয়। ঠান্ডা বাতাসের স্পর্শে ইচ্ছে এক ঝটকায় উঠে বসে মুখ হাতের তালুতে গুজে নেয়। ঠিক আছে, উঠে গেলাম, তুই যা, ফ্রেশ হ, বলে হালকা বিরক্তিতে ভুরু কুঁচকে নেয় ইচ্ছে। ঈশিতা হাসে, তারপর কিছু না বলে টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। ইচ্ছে তখনও কিছুক্ষণ বিছানায় বসে, চুল এলোমেলো অবস্থায়, চোখে মুখে এখনো ঘুমের ছাপ। জানালার পর্দার ফাঁক গলে আসা মৃদু আলোয় তার অবয়ব যেন স্বপ্নের মতো লাগছিল। একটু ধাতস্থ হয়ে ইচ্ছে ধীর পায়ে উঠে জানালার দিকে এগিয়ে যায়। বাইরে প্রকৃতির অপরূপ শোভা দেখে মনে হয় সত্যি আজকের সকালটা বিশেষ হতে যাচ্ছে। ইচ্ছে জানালার পর্দা দুহাতে মেলে দিয়ে দাঁড়িয়ে রইল, যেন চোখের সামনে পুরো প্রকৃতিটাই ধরা দেয়। সমুদ্রের নীল জলরাশি দূর থেকে এক অদ্ভুত মোহময় দৃশ্য সৃষ্টি করে। ঢেউয়ের একের পর এক আছড়ে পড়ার শব্দ, মৃদু বাতাসের শীতল পরশ, আর দূরে আলো ধীরে ধীরে জলরাশির ওপর ছড়িয়ে পড়ছে। সব মিলিয়ে এক স্বপ্নময় সকাল। দুহাত গুটিয়ে জানালার ফ্রেমে ভর দিয়ে দাঁড়িয়ে রয় ইচ্ছে, যেন এই দৃশ্যটা মনের ভেতর আরো কিছুক্ষণ ধরে রাখতে চায়। ভোরের শীতলতা এখনো ঘরময় ছড়িয়ে আছে, কিন্তু বাইরে সূর্যের আলো গাঢ় হতে শুরু করেছে। সমুদ্রের ধারের নারকেল গাছগুলো হালকা বাতাসে দুলছে, আর দূরে কিছু মানুষ ইতিমধ্যে বিচের রাস্তায় হাঁটতে শুরু করেছে। এই মনোমুগ্ধকর দৃশ্যের মাঝে ইচ্ছে এতটাই ডুবে ছিল যে ঈশিতা কখন রেডি হয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে সে খেয়ালই করেনি। ঈশিতা এক ঝটকায় ইচ্ছের কাঁধে আলতো চাপ দিয়ে বলে, তুই কি সারা সকাল এখানে দাঁড়িয়ে থাকবি, নাকি তৈরি হবি? ইচ্ছে চমকে উঠে ঈশিতার দিকে তাকায়, তারপর ধীরে ধীরে বলে, এই সকালটা এত সুন্দর, মনে হয় না কোথাও যাওয়ার দরকার আছে, এখানেই দাঁড়িয়ে থাকি, কেমন? ঈশিতা হাসলো, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে লাগে। চুল ঠিক করা, কানের দুল পরা, হালকা পারফিউম দেওয়া, সবকিছু করে সে একদম রেডি হয়ে নিল। তারপর দরজার কাছে গিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে ইচ্ছের দিকে ফেরে, আমি তাসিনাপুর ঘরে যাচ্ছি, ওরা নিশ্চয়ই তৈরি হয়ে গেছে, তুইও ফ্রেশ হয়ে আয় বাবু, প্লিজ দেরি করিস না। এই বলে ঈশিতা দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে। আর ইচ্ছে জানালার বাইরে তাকিয়ে রইল কিছুক্ষণ। মনে হলো সমুদ্রের ঢেউগুলো যেন তাকে ডাকছে। মীরা পুরোপুরি ওয়েস্টার্ন পোশাকে সেজে একদম গ্ল্যামার্স লুকে দাঁড়িয়ে আছে। তার গাঢ় লাল রঙের টপ আর ফিটিং জিন্স তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। তবে তার চোখে সেই চিরচেনা অহংকারের ঝলক স্পষ্ট। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে, আর পাশে বসে অনু হাসি ঠাট্টায় ব্যস্ত। এমন সময় হুট করে দরজা খুলে ঈশিতা ভেতরে ঢোকে। তার পরনে সফট পিচ রঙের ফ্লোরাল ড্রেস, চুল খোলা, আর একপাশে স্লিং ব্যাগ। মেকআপ খুব হালকা, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠছে। ঘরে ঢুকতেই মীরার চোখে এক ঝলক অসন্তুষ্টি খেলে যায়, যদিও সে সেটা লুকিয়ে রেখে অনুর সঙ্গে গল্প চালিয়ে যায়। ঈশিতাকে দেখেই তাসিন ধপ করে উঠে দাঁড়ায়, যেন তার অপেক্ষাতেই ছিল। তাসিনের চোখে এক অন্যরকম প্রশংসার ছাপ, কিন্তু মুখে কিছু না বলেই সে একটু দূরে গিয়ে দাঁড়ায়, যেন ওদের বের হওয়ার তাড়া দিচ্ছে। চলো সবাই লনে চলো, তাসিন এক পর্যায়ে বলে ওঠে। একে একে সবাই উঠে দাঁড়ালো। মীরা একটা হাত কোমরে দিয়ে আয়নায় নিজেকে শেষবারের মতো দেখে নিল, তারপর মোবাইল হাতে নিয়ে অনুর সঙ্গে গল্প করতে করতে বেরিয়ে গেল। ঈশিতা একটু ইতস্ত করে তাসিনের পাশে এসে দাঁড়ায়। এরই মধ্যে লনের দিক থেকে ছেলেদের কণ্ঠ ভেসে আসে। ওরা আগেই বেরিয়ে গেছে, এখন অপেক্ষা করছে বাকিদের জন্য। একে একে সবাই বেরিয়ে গেলে ঈশিতা একটু অপ্রস্তুত ভাবেই বলে ওঠে, তাসিন আপু, ইচ্ছে তো এখনো রেডি হয়নি, ওকে ছাড়া কিভাবে যাব? তাসিন ঈশিতার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই মীরা যেন মোক্ষম সুযোগটা কাজে লাগিয়ে দ্রুত বলে ওঠে,
তোমরা বাইরে যাও, আমি ডেকে আনছি ইচ্ছেকে। ঈশিতা একটু দ্বিধায় পড়ে গেল, ইচ্ছেকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু মীরার আত্মবিশ্বাসী কণ্ঠে আর তাহসিনের চুপচাপ থাকায় কিছু বলতে পারল না। অনুও মীরার কথায় সায় দিল, হ্যাঁ আমরাও একটু বেরিয়ে আসি, ইচ্ছে তো আসবেই। তাহসিন ঈশিতার কাঁধে হাত রাখলো, ঠিক আছে চলো, মীরা ওকে নিয়ে আসবে। ঈশিতা একটু অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে যায় বাকিদের সঙ্গে। মীরা একটা কৌশলী হাসি দেয়, তারপর ধীর পায়ে ইচ্ছের রুমের দিকে এগিয়ে যায়। মীরার চোখে এক ধরনের পরিকল্পনার ঝলক ছিল, যেন সে কিছু একটা করতে যাচ্ছে। কিছুক্ষণ সবাই লনের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে। হালকা শীতল বাতাস বইছে, সমুদ্রের ঢেউয়ের শব্দ যেন আরো স্পষ্ট শোনা যাচ্ছে। ঈশিতা বারবার পেছন ফিরে তাকাচ্ছে, কিন্তু ইচ্ছে আসছে না। এতক্ষণ ধরে কি করছে ও? ঈশিতা উদ্বিগ্ন স্বরে বলে। তাহসিন একটা দীর্ঘশ্বাস ফেললো, আর অপেক্ষা করা যাবে না, সূর্য উঠতে আর বেশি দেরি নেই। দেখো আকাশের রঙও বদলাচ্ছে, পুরো লালিমা ছড়িয়ে পড়ছে, চারপাশের অন্ধকার ফিকে হয়ে আসছে, পূর্ব দিগন্ত লাল আভা ছড়িয়ে দিয়েছে। সূর্য উঠতে আর বেশি দেরি নেই। ঈশিতা কিছুটা অস্থির হয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তাহসিন পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখলো, আর কতক্ষণ অপেক্ষা করবে, সূর্য তো উঠেই যাবে। মীরা একপাশে দাঁড়িয়ে থেকে মুখ বাঁকিয়ে বলে উঠল, আমি তো বারবার ডেকে এলাম, কিন্তু ইচ্ছে কেন এত দেরি করছে জানি না। তার ইচ্ছে হলে আসবে, আমাদের তো আর দেরি করা ঠিক হবে না, চলো এগিয়ে যাই। অর্ণবও মীরার কথায় সায় দিল, হ্যাঁ সূর্য ওঠার দৃশ্য মিস করা যাবে না। ঈশিতা একটু ইতস্ত করলো, কিন্তু ইচ্ছে ছাড়া কেমন যেন লাগছে। ঠিক তখনই ধূসর ঠান্ডা গলায় বলে উঠল, তোমরা যাও, আমি ইচ্ছেকে ডেকে আনছি। ধূসরের গভীর কণ্ঠে একরকম স্থিরতা ছিল, যেন সে যা বলছে সেটাই হবে। বাকিরা আর তর্ক করলো না, একে একে সবাই সমুদ্রের দিকে এগিয়ে গেল। ধূসর এক মুহূর্ত অপেক্ষা করলো, তারপর ধীর পায়ে ইচ্ছের রুমের দিকে এগিয়ে গেল। ধূসর ইচ্ছের রুমের দরজার কড়া নাড়তেই বুঝতে পারলো দরজাটা বাইরে থেকে লক করা। ভুরু কুঁচকে গেল তার, এমনটা তো হওয়ার কথা না। তাড়াতাড়ি করে দরজা খুলে ভেতরে ঢুকতেই চোখ আটকে গেল সামনের দৃশ্যে। ইচ্ছে ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে, মাথা নিচু, কাঁধ কাঁপছে। ধূসরের বুক ধক করে উঠল, কি হলো ওর? কোনো বিপদে পড়েছে নাকি? এক মুহূর্ত অপেক্ষা না করে ধূসরও হাঁটু গেড়ে ইচ্ছের সামনে বসে পড়ে, কণ্ঠে গভীর উদ্বেগ। ঘুরি, কি হয়েছে, এভাবে বসে আছো কেন? ধূসরের গলা শুনে ইচ্ছে ধীরে ধীরে মাথা তুলে তাকায়, চোখ দুটো অশ্রু সজল, ঠোঁট কাঁপছে। মুহূর্তের জন্য ধূসরের শ্বাস আটকে আসে, যেন কেমন একটা অজানা ভয় গ্রাস করে ফেলে তাকে। পরের মুহূর্তে ইচ্ছে এক দণ্ড দেরি না করে ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। ভাঙা গলায় ফিসফিস করে বলে ওঠে, আমি ভেবেছিলাম আমায় রেখে সবাই চলে গেছে, দেখুন না ভাইয়া, আমি কতবার চেষ্টা করলাম, তবুও দরজার লক খুলতে পারিনি। ধূসর ইচ্ছে নরম উষ্ণ শরীরের স্পর্শ অনুভব করে, বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি খেলা করে। সে ধীরে ধীরে এক হাত ইচ্ছের মাথায় রাখলো, অন্য হাত দিয়ে ইচ্ছেকে শক্ত করে আগলে নিল। গম্ভীর কণ্ঠে, আমি কি কখনো তোমাকে ফেলে রেখে যেতে পারি? লাবণী বীচের উজ্জ্বল সূর্যের আলো সোনালী বালির ওপর পড়ে ঝলমল আবহাওয়া সৃষ্টি করেছে। চারপাশ পর্যটকদের ভিড়, কেউ কোলাহল করছে, কেউ বা সমুদ্রের ঢেউয়ের ছোঁয়া উপভোগ করছে। সমুদ্রের বুনো ঢেউ এসে একের পর এক বালিতে আশ্রে পড়ছে, আবার সরে যাচ্ছে গভীর জলের দিকে। বাকিরা আনন্দে মেতে উঠেছে, কেউ পায়ের নিচে বালি নিয়ে খেলা করছে, কেউ বা দল বেঁধে ছবি তুলছে, ভিডিও করছে। তাহসিন, অনু, ঈশিতা সমুদ্রের কাছে গিয়ে পা ভিজিয়ে হাসাহাসিতে ব্যস্ত। তূর্ণ আর তৃণ মিলে পুরো পরিস্থিতি ক্যামেরায় বন্দি করছে। আর এক কোণে চুপচাপ বসে আছে ইচ্ছে, সাদা গাউনের আঁচল বাতাসে উঠছে, লম্বা চুল এলোমেলো হয়ে কপালে এসে পড়ছে, কিন্তু সে কিছুই করছে না, শুধু অপলক দৃষ্টিতে ঢেউয়ের খেলা দেখছে। কেমন যেন এক অজানা ভাবনায় ডুবে গেছে সে। তার চোখের সামনে দিয়ে যেন শৈশবের কিছু পুরনো স্মৃতি ভেসে আসে, যেন কোথাও হারিয়ে যাচ্ছে মন। ধূসর দূর থেকে তাকিয়েছিল ইচ্ছের দিকে। ধূসর লক্ষ্য করে ইচ্ছের মুখের অভিব্যক্তি আগের মতো উজ্জ্বল নেই। ধূসর ধীরে ধীরে ইচ্ছের দিকে এগিয়ে আসে, একটি ছায়া ইচ্ছের সামনে এসে পড়তেই ইচ্ছে চমকে তাকায়। ধূসর কিছু না বলেই পাশে বসে পড়ে, সমুদ্রের দিকে তাকিয়ে বলে, চলো না সবাই মিলে ছবি তুলবো। ইচ্ছে এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায়। ধূসর মৃদু হেসে তার হাতটা ধরে সামনের দিকে এগিয়ে যায়, যেখানে সবাই অপেক্ষা করছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারা সিদ্ধান্ত নেয় যে সকালের ব্রেকফাস্ট হবে সমুদ্রের টাটকা মাছ দিয়ে। তাই সবাই মিলে কাছের এক রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টটি সমুদ্রের ঠিক পাশেই। বাতাসে লবণের গন্ধ ভাসছে, আর ঢেউয়ের শব্দে যেন এক প্রশান্তির সুর বেঁধে দিয়েছে। রেস্টুরেন্টে সবাই বসে মেনু দেখছে। তাহসিন আর অর্ণব ফ্রেশ গ্রিলড ফিশের কথা ভাবতেই তূর্ণ উচ্ছ্বাসিত হয়ে বলে, ভাই আসল মজা তো সামুদ্রিক মাছের ভাজা আর ঝাল দিয়ে। তৃণও তাতে সায় দেয়। ইচ্ছে অবশ্য চুপচাপ বসে আছে মেনুর দিকে তাকিয়ে। ধূসর এক নজরে বুঝে ফেলে সে কি ভাবছে। হালকা হেসে বলে, ঘুরি, তুমি কি খাবে, নাকি আমি অর্ডার করে দেই? ইচ্ছে একটু লজ্জা পেয়ে বলে, যা ভালো লাগে তাই নেন। একটু পরেই খাবার চলে আসে, সামুদ্রিক মাছের ঝাল কারি, কাঁকড়ার ফ্রাই, সাথে নরম গরম গরম পরোটার ডাল।
সকলে মিলে জমিয়ে খেতে শুরু করে। খাবারের স্বাদ এতটাই অসাধারণ যে সবাই খাবারের মাঝেই একে অপরের প্রশংসা করতে থাকে। খাওয়া শেষে সবাই কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারপর মীরাই প্রথম বলে ওঠে, আজকে কিন্তু গোসল না করলে চলবে না। তাহসিন সাথে সাথে বলে, সেটা তো ঠিক, এসেছি যখন তখন পুরো মজা নিতে হবে। তাহলে চল, সমুদ্র আমাদের ডাকছে, তূর্ণ বলে ওঠে। আর সবাই একসাথে রওনা দেয় বিশাল নীল জলরাশির দিকে, যেখানে ঢেউগুলো যেন অপেক্ষায় আছে তাদের স্বাগত জানানোর জন্য। তবে তার আগে সকলে নিজ নিজ রুমে গিয়ে দ্রুত ড্রেস চেঞ্জ করে নেয়। মেয়েরা হালকা আরামদায়ক ড্রেস পরে আর ছেলেরা শর্টস আর গেঞ্জি পরে তৈরি হয় সমুদ্রে নামার জন্য। সকলে উচ্ছ্বাসে মেতে ওঠে, যেন অপেক্ষার অবসান হলো। সমুদ্রের ঠান্ডা জলে পা ডুবিয়ে প্রথমে আনন্দের ঢেউ ওঠে তাদের মধ্যে। অনু আর তৃণ মিলে পানিতে ঝাঁপিয়ে পড়ে, সাথে সাথে তাহসিন আর অর্ণব যোগ দেয়। ঈশিতা আর মীরা ধীরে ধীরে পানিতে নেমে পানি ছিটাতে থাকে। হাসির রোল পড়ে যায় চারপাশে। ইচ্ছে প্রথমে একটু ভয় পেয়ে পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু তৃণ এক ঝটকায় ওর হাত ধরে পানিতে নামিয়ে দেয়। এই তৃণ ভাইয়া, ছাড়ো ছাড়ো, ইচ্ছে চেঁচিয়ে ওঠে, কিন্তু ততক্ষণে পানি ওর হাঁটু ছাড়িয়ে গেছে। ধূসর একপাশে দাঁড়িয়ে সবাইকে দেখছিল, ওর মুখে হালকা হাসি। সে পানিতে নামলেও খুব বেশি একটা হইচই করছিল না, বরং অন্যদের আনন্দ উপভোগ করছিল। কিছুক্ষণ পর একে একে সবাই পানিতে মজা করতে ব্যস্ত হয়ে পড়ে। কেউ ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে, কেউ পানির ছিটা দিয়ে খেলছে, আবার কেউ ছবি তুলছে। তবে ঠিক তখনই ধূসর হঠাৎ থমকে দাঁড়ায়। ওর চোখ সামনের জলরাশির দিকে আটকে যায়। ঢেউয়ের গভীরে কিছু একটা যেন নাড়াচাড়া করছে। পাশে তাহসিন চিল্লিয়ে ওঠে দূর থেকে পর্যটকদের আওয়াজে। তবে ধূসর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন কিছু খুঁজে বের করার চেষ্টা করছে। বাতাস হালকা থমকে আসে, ঢেউয়ের শব্দের মাঝে যেন এক চাপা উত্তেজনা লুকিয়ে। তূর্ণ মজা করতে করতেই ধূসরের ফ্যাকাশে মুখের দিকে তাকায়। বিস্ময়ে বলে ওঠে, কি হলো, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? ধূসর কোনো উত্তর দেয় না, শুধু সামনের জলরাশির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ধূসরকে অনুসরণ করে তূর্ণও তাকালে বাকশূন্য হয়ে পড়ে। ধূসর যেন কোনো কিছু না ভেবেই সামনের দিকে পাগলের মতো জলরাশি ভেদ করে এগিয়ে চলে। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে যায়, সময় যেন আটকে থাকে ঢেউয়ের সাথে।